স্বাগতম ভয়ের রাজ্যে। আসসালামু আলাইকুম বন্ধুগণ, সবাইকে স্বাগতম জানাচ্ছি ভূত আড্ডার আরো একটি নতুন এপিসোডে। আর বরাবরের মতোই আপনাদের সাথে আছি আমি ইমরান এইচ খান। এই মুহূর্তে যেই অবস্থান থেকে আমাদেরকে শুনছেন সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি। হয়তো কেউ এই মুহূর্তে তাদের নিজ নিজ গ্রামের বাড়ি তার প্রিয় মানুষদের কাছে যাচ্ছেন, রাস্তায় আছেন, আবার কেউ বা অনেক ব্যস্ততা শেষ করে বাসায় এসে রেস্ট করছেন, এমন সময় আমাদেরকে শুনছেন। আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের এপিসোডে। তো বন্ধুগণ, আজকে কিন্তু আপনারা শুনতে চলেছেন দুইটা ভয়ঙ্কর ঘটনা। আশা করছি আজকের ঘটনাগুলো আপনাদের অনেক বেশি ভালো লাগবে। প্রথমেই আপনারা শুনবেন আমাদের অফিসিয়াল স্টোরি টেলার, সেই সাথে আমাদের এডিটর রাসেল রাজ ভাইয়ের লেখা জাবেল জিন নামক একটি দুর্দান্ত ঘটনা। আশা করি এই ঘটনাটি আপনাদেরকে ভয়ের এক অন্য মাত্রায় পৌঁছে দেবে। এরপর আপনাদের জন্য থাকছে আমাদের একজন লিসেনার, আমাদের একজন বন্ধু মুন্না আহমেদ ভাইয়ের লেখা রাতের যাত্রী নামক একটি দুর্দান্ত ভয়ঙ্কর ঘটনা। সব মিলে আশা করি আজকের এপিসোডটি আপনারা অনেক বেশি এনজয় করতে চলেছেন। তো মূল ঘটনায় যাওয়ার আগে আপনাদেরকে বলতে চাই, আপনারা যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। এর ফলে আমাদের পরবর্তী সকল আপডেট সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। আর আপনারাও যদি আমাদেরকে ঘটনা পাঠাতে চান, সেই ক্ষেত্রে আপনাদের কাছে কিন্তু দুইটি ওয়ে আছে। প্রথমত, আপনারা সরাসরি আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন, আর আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটি আমাদের ডেসক্রিপশন বক্সে অথবা কমেন্ট বক্সে প্রিন্ট আপ করা আছে। এছাড়াও আপনারা চাইলেই কিন্তু আমাদেরকে ইমেলের মাধ্যমেও ঘটনা পাঠাতে পারেন, আর আমাদের ইমেল অ্যাড্রেসটি হচ্ছে bhutadda.stories@gmail.com। আপনাদের জানা শোনা সেরা ভয়ঙ্কর ঘটনাগুলো আমাদেরকে লিখে কিংবা ভয়েস ক্লিপ আকারে পাঠিয়ে দিতে পারেন। তাহলে এখন আর বেশি কথা বাড়াবো না, এবার সরাসরি চলে যাব আজকের এপিসোডের প্রথম ঘটনায়। চলুন তাহলে শুনে আসি রাসেল রাজ ভাইয়ের লেখা জাবেল জিনের ঘটনা। ঘটনাটি আমাকে ঠিক যেভাবে লিখে পাঠিয়েছেন, আমি চেষ্টা করছি ঠিক সেভাবেই আপনাদের মাঝে উপস্থাপন করতে। লিখছেন, আসসালামু আলাইকুম ইমরান ভাই, আপনি কেমন আছেন? শ্রোতা বন্ধুগণ, আশা করি আল্লাহর রহমতে আপনারাও অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমি অনেক ভালো আছি। আমার পরিচয়, আমি মোহাম্মদ রাসেল হোসেন রাজ, ভূত আড্ডার একজন অফিসিয়াল স্টোরি টেলার এবং এডিটর। বাসা সাতক্ষীরা জেলা কলারোয়া থানা, গ্রাম বোয়ালিয়া। বন্ধুগণ, আজ কিন্তু আপনাদের জন্য বিশেষ একটা ঘটনা নিয়ে উপস্থিত হয়েছি। আর এটা হয়তো আপনারা ইতিমধ্যেই জেনে গিয়েছেন। আসলে সত্যি বলতে এই ঘটনাটা আমার নিজের সাথেই ঘটেছিল। আর এই ঘটনাটা ঘটেছে এখন থেকে 2 মাস আগে। এই ঘটনাটা এখনো আমার চোখের সামনে ভাসে। তাহলে আর বেশি কথা না বাড়িয়ে চলে যাব মূল ঘটনায়। ঘটনার ভেতরে ভুল ত্রুটিগুলো ক্ষমা সমৃদ্ধ দৃষ্টিতে দেখবেন। এবার চলে যাই সরাসরি মূল ঘটনায়। সারাদিনের ব্যস্ততা শেষ করে রাতে ঘুমানোর জন্য আমার ঘরের ভেতরে গিয়ে খাটের ওপর শুয়ে পড়ি। তখন আমি খেয়াল করি আজ কেমন জানি আমার ঘরটা অন্যরকম লাগছে। আমার বারবার মনে হচ্ছিল এটা আমার ঘর না। আমার আরো মনে হচ্ছিল আমি মনে হয় অন্য কোনো জায়গায় চলে এসেছি। তা না হলে আমার সে অতি পরিচিত ঘরটা হঠাৎ করে এমন লাগবে কেন? হঠাৎ আমি শুনতে পাই আমার ঘরের বাইরে থেকে ভয়ঙ্কর সব হাসির শব্দ হচ্ছে। কারা যেন অনেক আনন্দ করছে। তখন আমি তাদের হাসি শুনে অনেক বেশি ভয় পাচ্ছিলাম। আমি ভয় পেয়ে আমার আব্বু আম্মুকে ডাকার চেষ্টা করি, কিন্তু এ কি, আমার মুখ দিয়ে তো কোনো কথা বলতেই পারছি না। এটা দেখে আমি আরো বেশি ভয় পেয়ে যাই। তখন আমার পাশ থেকে আমার ফোনটা নেওয়ার চেষ্টা করি, কিন্তু না,
আমার ফোনটা সেখানে পাচ্ছিলাম না। তখন আমি খাটের উপর থেকে আস্তে আস্তে নেমে আসি জানালার কাছে। আর তখনই আমি দেখি আমার ঘরের পেছনে একটা মুরব্বির মৃতদেহ। আমি লাশটা দেখে কিছুটা পিছিয়ে আসি। তারপরে আমি মনে মনে ভাবি, এখন আমার কি করা উচিত? একটা পর্যায়ে আমি সিদ্ধান্ত নেই আমি বাইরে গিয়ে দেখব লাশটা কার। তারপরে আমি আমার ঘরের দরজা খুলে যেই না বাহিরে পা রেখেছি ঠিক তখনই ঘটে যায় একটা অদ্ভুত ঘটনা। আর সেটা হলো, আমি ঘরের বাহিরে যেই পা রেখেছি হঠাৎ আমার চোখের সামনে আমার পুরো ঘরটা ভেঙে তছনছ হয়ে মাটিতে পড়ে যায়। আমি যেন নিজের চোখকেই বিশ্বাস করাতে পারছিলাম না এসব দৃশ্য। হঠাৎ আমার মনে পড়ে সেই লাশটার কথা। তখন আমি আর বেশি দেরি তখন আমি আর বেশি কিছু না ভেবে সোজা চলে যাই সেই লাশটা যেখানে ছিল সেখানে। আমি সেখানে গিয়ে দেখি ওখানে তো কোনো লাশ নেই। তখন আমি অনুভব করি আমার প্রচণ্ড মাথা ব্যথা করছে। আমি তখন আমার হাত দিয়ে আমার মাথাটা চাপ দিয়ে ধরি আর সাথে চোখ বন্ধ করে রাখি, কারণ আমি ওসব কিছু মেনে নিতে পারছিলাম না। আমি বুঝতে পারছিলাম না আমি কি সত্যি এসব দেখছি নাকি এসব আমার মনের মিথ্যা কল্পনা। আমি তখন একটা চিৎকার করি, কিন্তু না, আমার আশেপাশে কাউকেই অনুভব করি না। কিছু সময় পরে আমি আমার চোখ দুটো খুলে দেখি আমি আগে যেখানে ছিলাম এবার সেখান থেকে অন্য কোথাও চলে এসেছি। তারপরে আমি দেখি আমি দাঁড়িয়ে আছি একটা লাশের পাশে। ভালো করে দেখি এটা একটি মুরব্বি মানুষের লাশ। লাশটার মাথার সব চুল পেকে গিয়েছে। এমনকি তার মুখের দাড়ি আর চোখের উপরের ভ্রুগুলো পেকে সাদা হয়ে গিয়েছে। আমি তখন আমার আশেপাশে কাউকেই দেখতে পাচ্ছিলাম না। হঠাৎ করে অনেকগুলো মানুষের মতো আকৃতির অবয়ব এসে আমার সামনে থাকা লাশটার পাশে বসে পড়ে। আর কি সব যেন পড়তে শুরু করে। আমি তখন ভয় পেয়ে গিয়েছিলাম, কারণ আমি তখন এইসব দেখার জন্য একেবারেই প্রস্তুত ছিলাম না। আমি একটা জিনিস খুব ভালো করেই খেয়াল করি, আর সেটা হলো আমি চাইলেও ওই লাশটার উপর থেকে আমার চোখ সরাতে পারছিলাম না। এমন অবস্থায় হঠাৎ কেউ একজন আমার পেছন দিক থেকে আমার কাঁধে হাত রাখে। আমি তখন চমকে উঠি আর সাথে সাথে পেছনে তাকাই। পিছনে তাকিয়ে আমি আবারও একটা ধাক্কা খাই, কারণ আমি পিছনে তাকিয়ে দেখি আমার পিছনে আমার মতোই দেখতে একজন দাঁড়িয়ে আছে আর হাতের ইশারা করে আমাকে চুপ থাকতে বলছে। আমি আরো দেখি সে আমাকে তার পিছনে পিছনে যেতে বলছে। আমিও যেন মন্ত্রমুগ্ধের মতো তার পিছনে যেতে শুরু করি। কিছুটা দূরে গিয়ে একটা বড় গাছের নিচে গিয়ে সে দাঁড়িয়ে পড়ে আর এক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে থাকে। তখন আমি তার কাছে গিয়ে বলি, আপনি কে? আর আপনি কি বলতে পারেন আমি এখন কোথায় আছি? উত্তরে সে বলে, রাসেল, তুমি আমাকে চিনতে পারছো না? আমি তোমার সাথে সব সময় থাকি, তোমার আশেপাশেই থাকি। আমার আলাদা কোনো পরিচয় নেই। তুমি মানেই আমি, আর আমি মানেই তুমি। আর তুমি এখন আছো জিনদের রাজ্যে। এটা শুনে আমি অনেক অবাক হয়ে যাই। তখন আমি বলি, তাহলে আপনি কি সে যে আমাকে একটা গাইসা পেত্নীর হাত থেকে বাঁচিয়েছিলেন? আর আমি এই জিনদের রাজ্যে আসলাম কি করে সেটা কি একটু বুঝিয়ে বলবেন? তখন আমার রূপে থাকা জিনটা বলে, হ্যাঁ, তুমি ঠিক ধরেছ। আমি সেই যে তোমাকে বারবার বিপদের হাত থেকে বাঁচিয়েছি। আর এবার শোনো, তুমি এই জিনদের রাজ্যে কি করে এসেছো? তোমার নিশ্চয়ই মনে আছে তুমি কিছুদিন আগে একটা জিনে আসর করা ছেলেকে দেখতে গিয়েছিলে। আসলে ওই ছেলেটার শরীরে ছিল দুইটা মেয়ে জিন। আর তারা যখন তোমাকে দেখে তখন তোমাকে ওরা পছন্দ করে ফেলে, কিন্তু পরে ওরা খোঁজ খবর নিয়ে জানতে পারে যে তোমাকে এত সহজে নিয়ে যেতে পারবে না, তাই তোমাকে ভয় দেখাচ্ছে। আর এখানে তুমি যা কিছুই দেখবে সেগুলো সবই মায়াজাল। এই কথা শুনে আমি বলি, কেন ওরা আমাকে সহজে আনতে পারবে না?
আর আমি একটু আগে যে মুরব্বীর মৃতদেহটা দেখলাম ওটা কে ছিল? তখন আমার রূপে থাকা জিনটা বলে, ওরা তোমাকে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিল, অনেকবার চেষ্টা করেছিল, কিন্তু আমার কারণে পারেনি। তাই তোমাকে ওরা ঘুমের ভেতরে এখানে নিয়ে চলে এসেছে। আর তুমি একটু আগে যেই মুরব্বীর মৃতদেহটা দেখলে, ওটা আর কেউ না, ওটা তুমিই ছিলে। তুমি যখন বৃদ্ধ হয়ে যাবে তখন তুমি অমনি দেখতে হবে। আর ওই সব দেখিয়েছে তোমাকে ওরা ভয় দেখানোর জন্য, কিন্তু তুমি ভয় পেও না, আমি তো আছি। ইনশাল্লাহ আমরা এখান থেকে বেরিয়ে যাব। এইসব কথা শুনে আমি তো কিছুতেই বিশ্বাস করতে পারছিলাম না। এমনটাও হতে পারে? তখন মনে মনে ভাবছিলাম, জিন তো শুধু গল্পে আর উপন্যাসে শুনেছি, বা পরীরা নাকি কাউকে পছন্দ করলে তাকে তাদের রাজ্যে নিয়ে যায়। আমি এতদিন বিশ্বাস করিনি, কিন্তু আজ তো আমাকেই নিয়ে এসেছে। আমাকে চিন্তিত দেখে আমার রূপে থাকা জিনটা বলে, কি হলো রাসেল, এত কি ভাবছো? তখন আমি বলি, এখন এখান থেকে বের হব কি করে? তখন সে বলে, তুমি কিছু সময় এখানে দাঁড়িয়ে থাকো, আমি আসছি। এটা বলে সে আমার সামনে থেকে চলে যায়। তখন আমি দেখি ধীরে ধীরে আমার চারপাশে ঘুটঘুটে অন্ধকারে ছেয়ে যাচ্ছে, আর সাথে সাথে চারদিক থেকে ভেসে আসছে ভয়ঙ্কর সব হাসির শব্দ। আমি তখন ভয়ে ভয়ে সেখানে বসে পড়ি। হঠাৎ করে দুইটা মেয়ে আমার সামনে এসে দাঁড়ালো। তাদের মুখের দিকে আমি যেই না তাকিয়েছি, আমি যেন তাদের উপর থেকে আমার চোখ সরাতে পারছিলাম না। এতটা সুন্দর মেয়ে এর আগে আমি কখনোই দেখিনি। আমি যেন মন্ত্রমুগ্ধের মতো তাদের দিকে তাকিয়ে দেখছিলাম। মেয়ে দুইটার একটু বর্ণনা দিই। তাদের মুখ, হাত, পা দিয়ে যেন টর্চ লাইটের মতো সাদা আলো বের হচ্ছিল। আর হ্যাঁ, তাদের দুজনেরই শরীরে ছিল লাল শাড়ি, আর সেই শাড়িতে লাল, সাদা, হলুদ রঙের পাথর বসানো ছিল। আর তা দিয়ে রীতিমতো লাল, হলুদ, সাদা আলো বের হচ্ছিল। হঠাৎ করে তারা আমাকে বলে, রাসেল রাজ, অবশেষে তোমাকে নিয়ে আসলাম। আমাদের না হয়ে যাবে কোথায়? আর তোমার সাথে থাকা সেই দুর্বল জিনটা কোথায়? তখন আমি যেন কোনো কথাই বলার মতো অবস্থায় ছিলাম না। আমি তাকিয়ে আছি তো তাকিয়েই আছি, আর তারাও তাদের মতো করেই কথা বলেই যাচ্ছে। একটা সময় আমি দেখি আমার সামনে থাকা সেই মেয়েরূপী জিন দুটি আমার একেবারেই কাছে চলে এসেছে। তারা আমার কাছে এসে যেই না আমার হাতটা ধরতে যাবে, ঠিক তখনই একটা অদ্ভুত ঘটনা ঘটে গেল। সেটা হলো, তারা যেই না আমাকে ধরতে যাবে, ঠিক তখনই কোথা থেকে যেন একটা লাল আলোক রশ্মি এসে মেরুপি জিন দুইটার গায়ে লাগে। সাথে সাথে তারা অনেক দূরে ছিটকে গিয়ে পড়ে। আর তখন আমি দেখতে পাই তাদের আসল রূপ, মানে তাদের সেই নিজেদের ভয়ঙ্কর রূপ। আর তারা তখন ছিটকে গিয়ে পড়েছিল। তখন আমারও হুঁশ ফিরে আসে, আর তখন আমিও যেন ছটফট ছটফট করতে শুরু করি। তারপরে দেখি সেই ভয়ঙ্কর নারী জিন দুটি বিশাল বিশাল প্রাণীর রূপ নিয়ে আমার দিকে তেড়ে আসতে শুরু করে। তারা যখন আমার অনেক কাছে চলে আসে, ঠিক তখনই আমার সামনে চলে আসে আমার মতো দেখতে সেই জিনটা। তখনও সে আমার রূপ নিয়েই ছিল, কিন্তু হঠাৎ সে আমাকে বলে, রাসেল, তুমি ভয় পেও না, আমি এদের দেখছি। এটা বলার সাথে সাথে সেও তার ভয়ঙ্কর রূপে আসলো। সে যে রূপটা নিয়েছিল সেটা হলো একটা কালো চিতাবাঘের। সে কি ভয়ঙ্কর লাগছিল তাকে দেখতে। তার শরীরের রং পুরোই কালো ছিল, আর তার চোখ দুইটা থেকে যেন বেরিয়ে আসছিল লাল রঙের আগুনের শিখা। আরো দেখি হঠাৎ তার লেজে যেন আগুন জ্বলে উঠল। এসব দেখে আমার মনে পড়ে আমি এর আগেও অনেকবার তাকে দেখেছি। হঠাৎ সেই কালো চিতাবাঘটা আমার দিকে তাকায়। তখন আমি দেখি তার মুখ থেকে দুইটা বিশাল বড় বড় দাঁত বেরিয়ে আছে।
তারপরে সেই নারী জিন দুইটা যেই না আমার কাছে চলে এসেছে, ঠিক তখনই কালো চিতাবাঘটা তার থাবা দিয়ে অনেক দূরে ফেলে দেয়। আর কিছু সময় পরে তারা সেখান থেকে উঠে কালো চিতাবাঘটাকে বলে, তুই আমাদের মাঝে আসিস না, আমাদের কাজ আমাদের করতে দে। আমাদের যাকে ভালো লাগে তাকে আমরা নিয়ে যাই আমাদের সাথে। তুই কখনোই বাধা দিতে আসবি না, এখান থেকে চলে যা বলছি। এই কথা শুনে কালো চিতাবাঘটা ভয়ঙ্কর এক গর্জন দিয়ে ওঠে আর বলে, আচ্ছা, তাই নাকি? তোরা তো তাহলে অনেক বেশি শক্তিশালী। তখন নারী জিন দুইটা একসাথে বলে ওঠে, তবে বলছি কি, আমরা চাইলে এখনই তোদের দুইটাকে এখানেই মেরে ফেলতে পারি। এটা শুনে কালো চিতাবাঘটা একটা ভয়ঙ্কর গর্জন করে ওঠে আর বলে, মূর্খ জিনের দল, তোরা নিজেরাও জানিস না তোরা তোদের মৃত্যুর সামনে দাঁড়িয়ে আছিস। আমি কে তোরা দেখবি? এটা বলে চিতাবাঘটা তার শরীরের ভেতর থেকে 10 থেকে 12টার মতো কালো চিতাবাঘের অবয়ব বের করে আনে। এটা দেখে নারী জিন দুটি কিছুটা পিছিয়ে যায়। তারপরে তারা কি যেন করে, সাথে সাথে সেখানে আরো 50-60টার মতো ভয়ঙ্কর নারী মূর্তি চলে আসে। তখন কালো চিতাবাঘটা আমাকে উদ্দেশ্য করে বলে, রাসেল, তুমি তোমার পিছনে দেখো। সাথে সাথে আমি পিছনে ঘুরে দেখি আমার পিছনে 10 জন লোক দাঁড়িয়ে আছে, কিন্তু সব কয়টা দেখতে আমার মতোই। তখন আমি বলি, এরা কারা? এরা সবাই তো আমার মতো দেখতে। এসব কি হচ্ছে? আমি তো কিছুই বুঝতে পারছি না। আমার মনে হচ্ছে আমি এখন পাগল হয়ে যাব। তখন কালো চিতাবাঘটা আমাকে বলে, আর একটু অপেক্ষা করো, তারপরেই এখান থেকে মুক্তি পেয়ে যাবে ইনশাল্লাহ। তারপরে কালো চিতাবাঘটা আমার পেছনে থাকা আমার মতো দেখতে জিনদেরকে ডাকে। সাথে সাথে তারা কালো চিতাটার সামনে চলে যায়। কালো চিতাবাঘটা তাদেরকে বলে, তোমরা কি প্রস্তুত? তখন তার সামনে থাকা জিনগুলো বলে তারা প্রস্তুত আছে। এটা বলার সাথে সাথে নারী জিনগুলো একসাথে ঝাঁপিয়ে পড়লো কালো চিতাটার উপরে। আর সাথে সাথে সেখানে বিশাল ভয়ঙ্কর একটা যুদ্ধ লেগে গেল। আমার রূপে থাকা জিনগুলো যেন শয়তান নারী জিনদের হাত পা টেনে টেনে ছিঁড়ে নিচ্ছিল, আর কালো চিতাবাঘগুলো তাদের লেজ দিয়ে শয়তানদের জ্বালিয়ে দিচ্ছিল। আর ওইদিকে শয়তান জিনগুলো ভালো জিনদেরকে মারছিল, কিন্তু তারা যেন কিছুতেই ভালো জিনদের সাথে পেরে উঠছিল না। একটা সময় একটা নারী জিন আমার কাছে এসে আমাকে ধরতেই যাবে, ঠিক তখনই লেজে আগুন জ্বলতে থাকা সেই কালো চিতাবাঘটা এসে সেই নারী জিনটাকে একটা থাবা দেয়। সাথে সাথে সেই নারী জিনটা ওখানে মারা যায়। আর এমন করে অনেক সময় তাদের ভেতরে লড়াই চলে। একটা সময় আমি দেখি সব কয়টা শয়তান নারী জিন মারা গিয়েছে। হঠাৎ করে একটা নারী জিন মাটি থেকে উঠে আমার কাছে এসে আমার গলাটা চাপ দিয়ে ধরে। এটা দেখে কালো চিতাবাঘটা তার লেজে জ্বলতে থাকা আগুন তার গায়ে লাগিয়ে দেয়। সাথে সাথে সেই নারী জিনটা ওখানে ছটফট ছটফট করতে করতে মারা যায়। তারপর কালো চিতাটা সেখানে থাকা সব জিনেদের চলে যেতে বলে। সাথে সাথে সেখান থেকে তারা চলেও যায়। এরপর কালো চিতাবাঘটা আবারও আমার রূপে আসে আর আমাকে বলে, রাসেল, এখানে সব কাজ শেষ। ওই দুটা বেদব জিনকে প্রাণে মেরে ফেলেছি, আর কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। এটা শুনে আমি বলি, বুঝলাম, কিন্তু আমার মনে এখনো অনেক প্রশ্ন। তখন আমার রূপে থাকা জিনটা আমাকে বলে, বলো, তুমি কি জানতে চাও? তখন আমি বলি, আপনি বারবার আমাকে সাহায্য করেন, কিন্তু আমি এখনো আপনার নামটাই জানতে পারিনি। আজ আপনি আপনার নামটা বলেন। উত্তরে সে বলে, আমার নাম জাবেল।
আর আমি একটা জিন। এটা তো তুমি জেনেই গিয়েছো। তখন আমি বলি, হ্যাঁ আমি জানি আপনি একজন জিন। এবার আমার দ্বিতীয় প্রশ্ন, আপনি সব সময় আমার সামনে আসেন না কেন? আর আমি যখনই কোনো সমস্যায় পড়ি তখন আপনি আমাকে বিপদ থেকে উদ্ধার করতে চলে আসেন, কিন্তু আমি এটা বুঝি না আপনি বুঝতে পারেন কি করে আমি বিপদে আছি। তখন জাবেল জিন বলে, আমি তোমার সামনে সব সময় আসি না, কারণ তুমি ভয় পেতে পারো। তাই আমি যখন তোমার সাথে দেখা করি তখন আমি তোমার রূপ নিয়েই আসি। আর আমি তোমার সাথে অনেক আগে থেকেই আছি। আমি সব সময় তোমার শরীরের ভেতরে থাকি। আর তোমার দ্বিতীয় প্রশ্নের উত্তরটা হলো, আমি যেহেতু তোমার সাথে তোমার শরীরের ভেতর সব সময় থাকি, তাই আমি তোমার কল্পনার ভেতরে যেতে পারি। তুমি সব সময় বুঝতে পারবে আমার উপস্থিতি, কিন্তু দেখতে পাবে না। যদি আমি দেখা দেই, তাহলেই তুমি আমাকে একমাত্র দেখতে পারবে। তখন আমি বলি, হ্যাঁ আমি সব কিছুই বুঝতে পেরেছি, তো এখন কি করব? আর এখান থেকে আমি বাড়ি যাব কি করে? তখন জাবেল জিন বলে, রাসেল, তুমি এখন যা কিছু দেখতে পাচ্ছ সব কিছুই তোমার স্বপ্ন, এটাই মনে করবে। আর এখন তোমার চোখটা বন্ধ করো। তার কথা শুনে আমি চোখ বন্ধ করি। তারপরে আমার কানে জাবেল জিন বলে, রাসেল, আবারও দেখা হবে খুব তাড়াতাড়ি। তুমি সর্বদা প্রস্তুত থেকো, তোমার বিপদ কিন্তু এখনো পুরোপুরি কাটেনি। কিন্তু তুমি ভয় পেও না, আমি আছি তোমার সাথে, তোমার ভেতরেই। এরপর আমি আমার চোখটা খুলি, সাথে সাথে আমি দেখি আমি আমার ঘরের ভেতরেই শুয়ে আছি। তখন আমি লাফিয়ে উঠি, আর তারপরে আমি দেখি আমার শরীর পুরো ভিজে গেছে ঘামে। তখন যেন আমি কোনো কিছুরই কুল কিনারা পাচ্ছিলাম না। আমি কি এসব সত্যি দেখেছি, নাকি সবকিছুই আমার শুধুই স্বপ্ন ছিল? তারপর থেকে আমি মাঝে মাঝে এই স্বপ্নে দেখতাম সেই জাবেল জিনকে। কিন্তু একটা কথা তো বলতেই ভুলে গিয়েছি, আমি জাবেল জিনকে সব সময় দেখতে পেতাম না। শুধুমাত্র আমি কোনো সমস্যায় পড়লে বা আমি কোনো কিছু নিয়ে অতিরিক্ত চিন্তা ভাবনা করলে সে আমার স্বপ্নে এসে আমাকে দেখা দিত। আরো অনেক ভালো ভালো কথা বলতো, এই যেমন আমার জীবন চলার পথে কি করলে ভালো হবে, এইসব আর কি। তো ইমরান ভাই, এই ছিল আমার সাথে ঘটা একটি ছোট্ট সত্যি ঘটনা। প্রিয় শ্রোতা বন্ধুগণ, আপনারা হয়তো এখন ভাবতে পারেন এমন কিছু কি কখনো কারো সাথে হয়? কিন্তু আমি বলবো, হ্যাঁ হয়। এমন সব ঘটনা আমাদের আশেপাশে ঘটে থাকে, কিন্তু কেউ কেউ এটাকে শুধু স্বপ্ন ভেবে উড়িয়ে দেয়, আবার কেউ সবার সাথে শেয়ার করে। আমি জানি না এই ঘটনাটা আপনাদের কাছে কতটুকু বিশ্বাসযোগ্য হয়েছে, কিন্তু বিশ্বাস করেন এটা একেবারেই সত্যি ঘটনা। আমার কাছে কোনো প্রমাণ নেই, না হলে আমি সেটা আপনাদের সামনে তুলে ধরতাম। আর এমন ঘটনা আমার কাছে এখনো অনেক আছে। যদি আপনাদের কমেন্ট পাই তাহলে এই ঘটনাগুলো এক এক করে সব আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ। আর আমার ঘটনার ভেতরের অনাকাঙ্ক্ষিত ভুল ত্রুটির জন্য ক্ষমা সমৃদ্ধ দৃষ্টিতে দেখবেন। আজকের মতো তাহলে চলে যাচ্ছি, কথা হবে অন্য কোনো দিন। ততদিন সবাই ভালো থাকবেন আর আপনাদের আশেপাশের মানুষদের ভালো রাখবেন। এতটা সময় আমাদের সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আমি রাসেল হোসেন রাজ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ রাসেল রাজ ভাই, এত সুন্দর একটা ঘটনা আমাদের সাথে শেয়ার করার জন্য। সত্যিই জাবেল জিন নামক এই ক্যারেক্টারটা কিন্তু দুর্দান্ত। আসলে পুরো ঘটনাটা আমি এক মনে পড়ছিলাম। আমার নিজের কাছে পার্সোনালি অনেক বেশি ভালো লেগেছে। মানে এমন একটা ক্যারেক্টার যে স্বপ্নের মাঝে আপনাকে সাহায্য করছে। সচরাচর আপনার সামনে সে আসে না,
কিন্তু আপনার বিপদে এসে আপনাকে অবশ্যই সাহায্য করে। এই বিষয়টা অনেক বেশি ভালো লেগেছে। তো রাসেল ভাই, আমি বলবো আপনার কাছে এই যে আবিল জিনের আরো ঘটনা থাকলে অবশ্যই আমাদের সাথে শেয়ার করবেন। তো প্রিয় লিসেনার্স, আপনাদের কাছে কেমন লেগেছে রাসেল রাজ ভাইয়ের লেখা এই ঘটনাটি? আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত আমাদের সাথে শেয়ার করবেন। তো এখন আর কথা বাড়াবো না। এবার সরাসরি চলে যাব আজকের এপিসোডের ২য় ঘটনায়। চলুন তাহলে শুনে আসি। মুন্না আহমেদ ভাইয়ের লেখা রাতের যাত্রী। ঘটনাটা আমাকে ঠিক যেইভাবে লিখে পাঠিয়েছেন, আমি চেষ্টা করছি ঠিক সেভাবেই আপনাদের মাঝে উপস্থাপন করতে। লিখছেন, আসসালামু আলাইকুম প্রিয় ভূত আড্ডা টিম। আমি মুন্না আহমেদ। এর আগেও আপনাদেরকে দুইটা ঘটনা শেয়ার করেছিলাম। আশা করি আপনাদের মনে আছে। সেই ঘটনাগুলোতে আপনারা বেশ ভালো রেসপন্স করেছিলেন। তো সেই সুবাদে আজকে আরো একটা ঘটনা শেয়ার করতে যাচ্ছি। তো বেশি কথা না বাড়িয়ে সরাসরি ঘটনায় চলে যাচ্ছি। ঘটনাটা যার কাছ থেকে শুনেছি আমি তার মতোই বলছি। সময়টা ২০০১ সালের বৈশাখ মাসের কোনো একদিন। আমার নাম কুদ্দুস মিয়া। আমি পেশায় ভ্যান গাড়ি চালক। জামালপুর জেলায় কোনো এক গ্রামে আমার বাড়ি। আমি কোনোদিন ভূত পেতনি দেখিনি, আর আমি এগুলো বিশ্বাসও করি না। যাই হোক, প্রতিদিনের মতো আজও আমি গাড়ি নিয়ে বের হলাম, কিন্তু আজ আমার মনটা কেমন যেন সায় দিচ্ছে না। তার উপর আমার ছেলেটার জ্ঞান আব্বু আজ যেও না। আমার ঘোর কাটে আমার বউয়ের ডাকে। বউ বলে, কি গো, কি হলো, গাড়ি নিয়ে যাবে না? তখন আমি বলি, জামুই তো। এ কথা বলেই আমি গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম। যথারীতি যাত্রী পেতে বেশি দেরি হলো না, কিন্তু যেতে হবে অনেক দূর। আমি যেই রাস্তায় গাড়ি চালাই সেই রাস্তাটা একেবারেই জনবসতি নেই বললেই চলে। তার উপর আবার পাহাড়ি এলাকা। শুধু মণ্ডল বাড়ির পারিবারিক গোরস্থান আর ঘোষ বাড়ির শ্মশান সেই রাস্তায় মালিকানা হিসেবে রয়ে গেছে। আমি যখন যাত্রী নিয়ে পৌঁছাই তখন প্রায় সন্ধ্যা হয়ে গেছে। তারা আমাকে অনেকবার বলল রাতটা থেকে যেতে। আমি তাদের বললাম কোনো সমস্যা হবে না, আমি যেতে পারবো। আমি না গেলে পোলাটা হয়তো না খেয়েই ঘুমিয়ে পড়ব। কথাবার্তা শেষ করে যখন রাস্তায় বের হলাম তখন ঈশার নামাজের আজান দিয়ে দিচ্ছে, কিন্তু আমার কাছে মনে হচ্ছে গভীর রাত। আমি গাড়ির নিচে থাকা হ্যারিকেনটা জ্বালিয়ে দিয়ে এক মনে গাড়িতে প্যাডেল মেরে যাচ্ছি। যত তাড়াতাড়ি সম্ভব আমাকে বাড়ি যেতে হবে। আমি যখন ঘোষপাড়ার শ্মশানটা পার হলাম তখন আচমকাই আমার হ্যারিকেনটা নিভে যায়। আমি গাড়ি থেকে নেমে হ্যারিকেনটা ঝাঁকুনি দিয়ে দেখলাম এক ফোঁটাও তেল নেই। আমি অনেকটা চিন্তায় পড়ে গেলাম। এত রাস্তায় এখন আমি যাব কি করে? আশেপাশে ২ কিলোমিটারের মধ্যে কোনো বাড়িঘর নেই। একে তো তেল শেষ, তার উপরে আবার কালবৈশাখী দিন, কখন কি হয় বলা যায় না। এসব ভাবতে ভাবতে সিদ্ধান্ত নিলাম যেভাবেই হোক বাড়ি আমাকে যেতেই হবে। আমি আল্লাহর নাম নিয়ে আস্তে আস্তে গাড়ি চালাতে লাগলাম। রাত মোটামুটি অনেক হয়েছে, একটা মানুষও নেই রাস্তায়। এসব ভাবছি আর গাড়ি চালাচ্ছি। আমি যখন ঘোষবাড়ির শ্মশানটা পার হয়ে এসেছি তখনই দেখতে পেলাম সামনে ২জন লোক দেখা যাচ্ছে। তারা মূলত আমাকে ইশারায় ডাকছে। আমি অনেকটা সাহস পেয়ে পেলাম। যাক, ২জন লোক তো পাওয়া গেল। আমি তাদের কাছে আসতেই আমার নাকে তীব্র একটা আতরের ঘ্রাণ লাগলো। আমি তেমন কোনো গুরুত্বই দিলাম না। ভাবলাম ২জনও যখন হুজুর মানুষ, হয়তো তারা আতর ব্যবহার করে। আমি যখন তাদের কাছে আসলাম তখন গন্ধটা আরো কড়াভাবে আমার নাকের মধ্যে ঢুকতে লাগলো। আমি কিছু বলার আগেই তাদের একজন আমাকে বলল, আমাদের কি একটু সামনের গ্রামে পৌঁছে দিতে পারবেন? ভাড়া যা চাইবেন তাই দেব। আমি বললাম, সামনের গ্রামে কার বাড়ি যাবেন? লোক দুইটা যেই নামটা বলল, আমি লোকটার নাম শুনেছি কিন্তু কোনোদিন দেখিনি। আমি আর কিছু না ভেবেই বললাম, গাড়িতে উঠুন। আমি মনে মনে বলছি, ভাড়া না দিলে না দেবে,
এতটা রাস্তা যাবার জন্য 2জন লোক তো পেলাম। বলার সাথে সাথে লোক 2টা গাড়িতে উঠে পড়লো। এতক্ষণে আমি খেয়াল করলাম, আশ্চর্য, এটা কেমন করে সম্ভব? লোক 2টার উচ্চতা এত বেশি কেন? আর তারা যেই পোশাক পরেছে, এরকম পোশাক আমি এর আগে কোনোদিনও দেখিনি। কথাগুলো আমি মনে মনে ভাবছি, কিন্তু তাদেরকে কিছুই বলছি না। আমি আমার মতোই গাড়ি চালাচ্ছি। এমন সময় তাদের মধ্যে একজন আমাকে বলল, আমি যেন ভুলেও পেছনে না তাকাই। আমি ভাবলাম তারা হয়তো কোনো দরকারি কাজ করছে, সেই জন্য হয়তো পিছনে তাকাতে নিষেধ করেছে। আমি আমার মতো গাড়ি চালাতে লাগলাম। কিন্তু একটা জিনিস দেখে আমি আশ্চর্য হয়ে গেলাম। এটা কি করে সম্ভব? লোক দুটোর কথাগুলো খুবই অদ্ভুত টাইপের। তারা যেইভাবে কথা বলছে, সচরাচর এরকম করে কেউ কথা বলে না। আমি কিছুই ভাবতে পারছি না। এসব কি হচ্ছে আমার সাথে? এমন সময় তাদের একজন বলল, গাড়িটা এখানে দাঁড় করাও, আমরা এখানে নামবো। আমি ভয়ে ভয়ে গাড়িটা দাঁড় করালাম। তারা 2জনই গাড়ি থেকে নেমে আমাকে বলল, আমরা একটু গোরস্থানে যাচ্ছি। আমাদের এক আত্মীয় মারা গেছে, তাকে এখানে মাটি দিয়েছি। আমরা তার কবরটা একটু জিয়ারত করে আসি। কিন্তু যাবার আগে বলে গেলেন, আমাদের যতই দেরি হোক, আমি যেন ভুলেও কবরস্থানের কাছে না যাই। আমি মাথা নেড়ে সম্মতি দিলাম। তারা কবরের দিকে যেতে লাগলো আর দোয়া দরুদ পড়তে লাগলো, যা আমি স্পষ্টই শুনতে পাচ্ছি। তারা দোয়া দরুদ পড়তে পড়তে কবরের ভেতরে ঢুকে গেল। বিরাট বড় গোরস্থান, আর চতুর্দিকে শুধু মাঠ আর মাঠ। আমার একা একা অনেক ভয় লাগতে শুরু করলো। লোক 2টারও আসার কোনো নামগন্ধ নেই। এরকম করতে করতে প্রায় 1 ঘন্টার উপর হয়ে গেল। তাদের আসার কোনো নামগন্ধ নেই। আমি আর ধৈর্য ধরতে না পেরে কবরের দিকে হেঁটে যেতে লাগলাম। আমি আস্তে আস্তে কবরস্থানের দিকে যাচ্ছি, আর আমার বুকের মধ্যে তখন টিপ টিপ আওয়াজ হচ্ছে ভয়ে। ভয়ে আমার সারা শরীর কাঁপছে। কি হতে চলেছে আমার সাথে আল্লাহ ছাড়া আর কেউ জানে না। এসব ভাবতে ভাবতে যখন আমি সামনের দিকে তাকালাম আর তাকিয়ে যা দেখলাম, তাতে আমার কলিজাটা বের হবার উপক্রম হলো। আমি দেখলাম লোক 2টো বিকট আকার ধারণ করে একটা মরা লাশ সামনে নিয়ে বসে আছে। যেই আমার সাথে তাদের চোখাচোখি হয়েছে, তখন তারা আমার দিকে এমনভাবে তাকালো, মনে হচ্ছে আমি আসাতে তাদের বিরাট কোনো ক্ষতি হয়েছে। তারা হুংকার করতে করতে আমার দিকে আসতে লাগলো। এই দৃশ্য দেখে আমি ওখানেই অজ্ঞান হয়ে যাই। আমার যখন জ্ঞান ফেরে, তখন দেখি আমি আমার বাড়িতে, আর মসজিদের ইমাম সাহেব আমার পাশেই বসা। আমি তাদেরকে বললাম, আমি এখানে কেমন করে আসলাম? তখন আমার বউ বলল, তুমি মণ্ডল বাড়ির গোরস্থানের পাশে অজ্ঞান অবস্থায় পড়েছিলে। মণ্ডল বাড়ির সাজু ভাই সকালে মাঠের দিকে যেতে যেয়ে তোমাকে পড়ে থাকতে দেখে, তারপর বাড়িতে নিয়ে আসে। তখন আমি তাদেরকে সব ঘটনা খুলে বলি। সব শুনে ইমাম সাহেব বলে, ওই 2জন জিন ছিল। তারা তোমার কোনো ক্ষতি করতো না, কিন্তু তোমাকে নিষেধ করা সত্ত্বেও তুমি তাদের কাছে গিয়েছো, সেই জন্য তারা তোমার ওপর ক্ষেপেছিল। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো, যখন আমি গাড়ি নিয়ে আসছিলাম, তখন আমার পকেটে ছিল 320 টাকা। আর আমার পকেটে ওই টাকাটা ছাড়াও আরো 10,000 টাকা পরে আমি দেখতে পাই। সেই টাকাটা আমার কাছে কিভাবে আসলো তা আমি কিছুই জানি না। তো এরপর হুজুর আমাকে কিছু দোয়া কালাম পরে ঝাড়ফুঁক করে দেয় আর পানি পড়া দিয়ে চলে যায়। তো এরপর আর আমার সাথে কোনো সমস্যা হয়নি। তো বন্ধুগণ, এই ছিল আমার ছোট্ট একটি কালেক্টেড ঘটনা। আশা করি ঘটনাটি আপনাদের বেশ ভালো লেগেছে। আর আমার লেখায় অনাকাঙ্ক্ষিত ভুল ত্রুটিগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ইমরান ভাই, অনুরোধ রইল ঘটনাটি আপনার মতো করে পড়ে শোনাবেন। আমি মুন্না আহমেদ আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ মুন্না আহমেদ ভাই, এত সুন্দর একটা ঘটনা আমাদের সাথে শেয়ার করার জন্য। এর আগেও আপনি আমাদের সাথে মেবি 2টা কি 3টা ঘটনা শেয়ার করেছিলেন। সেই ঘটনাগুলো বেশ ইউনিক ছিল, যদিও আপনার ঘটনাগুলো মানে ডিউরেশন গুলো খুব ছোট হয়।
খুব বেশি লং হয় না আপনার ঘটনাগুলো, তারপরেও আপনার ঘটনাগুলো কিন্তু অন্যরকম। মানে গ্রাম বাংলার সাধারণ মানুষের যে ঘটনাগুলো থাকে, সেই ঘটনাগুলো আপনি আমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেন। তো ধন্যবাদ মুন্না আহমেদ ভাই এত সুন্দর করে ঘটনাটি গুছিয়ে লেখার জন্য। তো প্রিয় লিসেনার্স, আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন মুন্না আহমেদ ভাইয়ের আজকের এই ঘটনাটি আপনাদের কাছে কেমন লেগেছে। শুধু মুন্না আহমেদ ভাই না, আজকের ফুললি এপিসোডটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। তো ওয়ান্স এগেইন রাসেল ভাই, মুন্না আহমেদ ভাই, আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে আমাদের প্রিয় লিসেনার্স সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন। তো চলে যাওয়ার আগে আপনাদেরকে আবারও বলবো, আপনারা যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। এর ফলে আমাদের পরবর্তী সকল আপডেট সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। আর আপনারাও যদি আমাদেরকে ঘটনা পাঠাতে চান, সেই ক্ষেত্রে আপনাদের কাছে দুইটি ওয়ে আছে। প্রথমত, আপনারা সরাসরি আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন, আর আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটি আমাদের ডেসক্রিপশন বক্সে অথবা কমেন্ট বক্সে প্রিন্ট আপ করা আছে। এছাড়াও আপনারা চাইলেই কিন্তু আমাদেরকে ইমেলের মাধ্যমেও ঘটনা পাঠাতে পারেন। আর আমাদের ইমেল অ্যাড্রেসটি হচ্ছে bhutadda.stories@gmail.com। আপনাদের জানা শোনা সেরা ভয়ঙ্কর ঘটনাগুলো আমাদেরকে লিখে কিংবা ভয়েস ক্লিপ আকারে পাঠিয়ে দিতে পারেন। তাহলে আমি ইমরান আইস খান আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। কথা হচ্ছে আগামীতে ঈদ স্পেশাল এপিসোডে নতুন আর দুর্দান্ত সব ঘটনা নিয়ে। টিল দেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর হ্যাঁ, ভূত আড্ডার সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।